হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত। তো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আজকে আমরা স্টার্ট করছি এবিটি 239 নম্বর পেজের সেকেন্ড পার্ট। আমি আগের দিন গতকালের যে ক্লাসটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম কি যে এই পার্টটা আমি 3টে ক্লাসে ভাগ করে দেবো, কারণ এই কোশ্চেনগুলো টাইপ করতে একটু সমস্যা হচ্ছে, কোশ্চেনগুলো একটু লেন্দি। আর এখানে যে পেজটা আমি এবিটি এটা আমার কাছে রয়েছে, সেক্ষেত্রে কোশ্চেনগুলো একটু বুঝতে সমস্যা হচ্ছে, একটু ডিপ কালি পড়ে গেছে, যার জন্য প্রত্যেকটা কোশ্চেন ঘোলা হয়ে আছে। তো সেটাকে আইডেন্টিফাই করে লিখতে একটু সমস্যা হচ্ছে, সেই জন্য ভিডিওটা একটু লেটে আসছে, বা প্রত্যেকটা পার্ট মানে সাধারণত আমি দুখানে পার্টে করে দিই পুরো সেটটা। তো এই ক্ষেত্রে আমরা 3টে পার্টে করছি। ওকে, তো আজকেরই তার সেকেন্ড পার্ট হচ্ছে, এবং কালকের আগামীকালের ক্লাসে কিন্তু আমি এটা পুরোটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখে নাও, 6 দাগের কোশ্চেন। 6 দাগের এক কী আছে, a বাই বি মাইনাস এক্স প্লাস বি বাই এ মাইনাস এক্স প্লাস 2 সমান 0 যদি হয়, আমাদেরকে এটাকে সমাধান করে এক্সের মান বের করতে হবে। ঠিক আছে, তো এর জন্য আমরা কি করব দেখো, প্রথমে a বাই বি মাইনাস এক্স আর প্লাস বি বাই এ মাইনাস এক্স, এই যে এই দুইটা আছে না, এটাকে আমরা ভেঙে নেব 1 প্লাস 1, এইভাবে ভেঙে নেব। নেওয়ার পরে কি হবে দেখো, একটা এককে আমি প্রথমটার পাশে দিয়ে দেবো, অর্থাৎ এখানে লিখবো একটা প্লাস 1, প্লাস আরেকটা এককে আমি এখানে রাখবো। ঠিক আছে, এবার এরপরে কি করব, আমরা লসাগু করব। দেখো প্রথম দুটোকে নিয়ে লসাগু করব, বি মাইনাস এক্স হবে লসাগু। এখন বি মাইনাস এক্সকে বি মাইনাস এক্স দিয়ে যদি, এবার অনেকে মনে হতে পারে লসাগু কী হলো, অনেকে আছে যাদের প্রবলেম হয়, আমি জানি এই জিনিসগুলো, যারা জানো তো তাদের কোনো ব্যাপার নয়। দেখো এখানে কিছু নেই মানে তলায় কিছু নেই মানে 1 আছে, 1 আর বি মাইনাস এক্সের লসাগু কত হবে, বি মাইনাস এক্স। কেন হবে, কারণ 1 আর বি মাইনাস এক্সের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। তো সেক্ষেত্রে যখন দুটো মৌলিক সংখ্যার লসাগু আমরা বের করি তখন তাদেরকে গুণ করে দিতে হয়। তো সেই জন্য আমরা বি মাইনাস এক্স এখানে লসাগু হিসাবে নিলাম। ঠিক আছে, তো বি মাইনাস এক্সকে বি মাইনাস এক্স দিয়ে ভাগ করতে হয়, করলে হবে কি 1, 1 এর সঙ্গে এ গুণ করলে হবে এ, প্লাস সিমিলারলি বি মাইনাস এক্সকে যদি তলায় 1 দিয়ে ডিভাইড করো, তাহলে সেম যেটা 1 দিয়ে যেহেতু ভাগ করা হচ্ছে, তাহলে ভাগফল সে বি মাইনাস এক্সই হবে। আর বি মাইনাস এক্সের সঙ্গে যদি আমরা 1 গুণ করে দিই, তাহলে হবে বি মাইনাস এক্স, এটা চলে আসবে। সেমভাবে আমরা এদিকেরটাকেও ওই লসাগু করলাম, পেলাম কি বি প্লাস এ মাইনাস এক্স। তোমরা এইভাবে করে নাও, যেটা আমি আগেরটা ভেঙে বললাম। দেখো উপর থেকে এ প্লাস বি মাইনাস এক্স, এখানেও দেখো সেম আছে এ প্লাস বি মাইনাস এক্স, ওলট পালট আছে, তো কোনো ব্যাপার নয়, যে যা চিহ্নগুলো ঠিকঠাক থাকলেই হলো। তাহলে এ প্লাস বি মাইনাস এক্স দুজনের কাছে রয়েছে, আমি দুজনের কাছ থেকে একটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে আছে দেখো, এখানে পড়ে আছে 1 বাই বি মাইনাস এক্স প্লাস ওখানে পড়ে আছে 1 বাই এ মাইনাস এক্স সমান 0। ঠিক আছে, তাহলে যখন এরকম দুটো সংখ্যার গুণফল 0 দেখায়, মানে এটা দুটোকে আমরা উৎপাদক বলতে পারি, এক্সের দুটো উৎপাদক। তাহলে একটা উৎপাদক কি পাচ্ছি, এ প্লাস বি মাইনাস এক্স, এটাকে একবার শূন্য করে দেবো, দিলে আমরা এক্স এর মান পেয়ে যাবো দেখো মাইনাস এ, মানে এদিকে মাইনাস এক্স আর এদিকে মাইনাস এ মাইনাস বি। তো এদিক থেকে আমি যদি মাইনাস কমন নিই, তাহলে কি হয়ে যাবে, এখানে এ প্লাস বি হয়ে যাবে, এদিকের এই মাইনাসের সঙ্গে এদিকের এই মাইনাস কেটে দেবো, তাহলে এক্স এর মান পেয়ে যাবো এ প্লাস বি। তো এটা আমাদের একটা আনসার হয়ে যাবে। তো আমরা এটাকে উৎপাদক যেমন করেছিলাম, সিমিলারলি আরেকটা যে উৎপাদক আছে, অর্থাৎ 1 বাই বি মাইনাস এক্স প্লাস 1 বাই এ মাইনাস এক্স, এটা সমান, এটাকেও আমরা একবার 0 করবো, বলে এখান থেকে এক্সের আরেকটা বীজ পেয়ে যাব। দেখো এখানে ক্যালকুলেশন করার জন্য আমরা এটাকে লসাগু করে নেবো, বি মাইনাস এক্স এ মাইনাস এক্স, বি মাইনাস এক্সকে এই গোটা সংখ্যাকে যদি আমি বি মাইনাস এক্স দিয়ে ভাগ করি, পড়ে থাকবে কি এ মাইনাস এক্স, কারণ দেখো বি মাইনাস এক্স আর এই বি মাইনাস এক্স কেটে যাবে, গেলে পড়ে থাকবে এ মাইনাস এক্স, আর এ মাইনাস এক্সের সঙ্গে যদি 1 গুণ করি, তাহলে এ মাইনাস এক্সই বসে যাবে, প্লাস সেমভাবে এটাকে এবার এ মাইনাস এক্স দিয়ে যদি ভাগ করি, এ মাইনাস এক্সের সঙ্গে এই দিকের এ মাইনাস এক্স কেটে যাবে, পড়ে থাকবে কি বি মাইনাস এক্স, তার সঙ্গে 1 গুণ করলে হবে বি মাইনাস এক্স সমান 0। ঠিক আছে, তাহলে উপরে কি তৈরি হচ্ছে দেখো, উপরে তৈরি হচ্ছে এ প্লাস বি মাইনাস 2x, আর এদিকে কোনাকুনি এই উৎপাদকটা যদি গুণ করে দিই শূন্যর সঙ্গে, তাহলে হয়ে যাবে 0। তাহলে মাইনাস 2x সমান পেয়ে যাচ্ছে দেখো মাইনাস এ মাইনাস বি। সেমভাবে আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে নেবো, নিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে দাও, এক্স এর মান পেয়ে যাবে দেখো এ প্লাস বি বাই 2। তো এটা একটা উত্তর হয়ে গেল। তাহলে একটা এক্সের উত্তর এটা, আর একটা উত্তর হচ্ছে এইটা। ক্লিয়ার, বোঝা গেছে? পরে কোশ্চেন আমরা চলে আসছি। দেখো একটা আয়তক্ষেত্রাকার জমির অর্ধ পরিসীমা দেওয়া আছে 90 মিটার, দৈর্ঘ্যের 1 দশাংশ প্রস্থের 1% গুণফলের সাংখ্যমান 2 বলেছে। আচ্ছা, একটা আয়তক্ষেত্র জমির অর্ধ পরিসীমা 90 যদি হয়, আমি যদি একটা আয়তক্ষেত্র তোমাদেরকে এঁকে দেখাই, তো যদি তার বাহুটাকে এ ভাবি, মানে দৈর্ঘ্যটাকে এ আর প্রস্থটাকে যদি বি ভাবি, তাহলে অর্ধ পরিসীমার সূত্র কি, দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্ধ মানে কি, দুইটা থাকবে না, যেটা দুইটার সামনে গুণে থাকে সেটা থাকবে না। তার মানে অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, সেটা বলে হয়েছে 90, এটা বলে দেওয়া আছে। আরেকটা বলেছে দেখো, দৈর্ঘ্যের 1 দশাংশ, দৈর্ঘ্য মানে কোনটা এ, তাহলে এর 1 দশাংশ মানে এ গুণ 1-এর 10। ঠিক আছে, ও প্রস্থের 1% গুণফল, তাহলে এটা গুণ প্রস্থ মানে কি বি,
বি এর 1% মানে 1-এর 100, ঠিক আছে। সাংখ্যমান বলেছে কত 2, এটার দুটোর গুণফল বলেছে কত 2। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো, এবি, দেখো এবি আর এদিকে 10 আর 100 গুণ করলে কি 1000 হবে, 1000টা কোনাকুনি এদিকে গুণ করে দাও, হয়ে যাবে কত 2000। তাহলে এটা একটা সমীকরণ পেলাম 2 নম্বর, আর এটা একটা সমীকরণ পেলাম 1 নম্বর। এবার আমাদেরকে 1 আর 2কে সলভ করবে, মানে এই দুটোকে কাজে লাগিয়ে আমাদেরকে সমাধান করে দিতে হবে। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে a মাইনাস বি এর মানটা বের করব। আচ্ছা, a মাইনাস বি এর তো সরাসরি এইভাবে মান বের করতে পারি না, তার বদলে আমরা a মাইনাস বি এর একটা সূত্র লিখছি। দেখো a মাইনাস বি এর সূত্র কি হয়, এর দু রকম সূত্র হয়। একটা সূত্র আমি লিখছি একদম বেসিক যে ফর্মুলা, সেটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাই তো। এবারে আমি যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা কি প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র। আমি প্লাসের সূত্র লিখছি এখানে, কেন, কারণ যাতে a প্লাস বি এর মানটাকে সরাসরি আমি এখানে বসাতে পারি। তো এখানে লিখতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে একটা মাইনাস 2ab আছে, তার মানে আসছে কি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। তাহলে a প্লাস বি এর মান দেখো এখানে 90 আছে, তো 90 নিয়ে এলাম, মাইনাস 4 আর ab এর মান কত বের করলাম, দেখো 2000, ঠিক আছে। তাহলে 90 স্কোয়ার করলে হবে 81, দুটো শূন্য, আর এখানে হবে 8000, বিয়োগ করলে কত আসছে 100 আসছে। তার মানে a মাইনাস বি এর হোল স্কোয়ারের মান 100 আসছে, তার মানে a মাইনাস বি এর মান কত আসবে, √100 সমান 10। আমরা এখানে কিন্তু নেগেটিভ মানটা নিলাম না, প্লাস মাইনাসের দিতে হয় অ্যাকচুয়ালি, বাট আমরা এখানে শুধু পজিটিভ মান নিচ্ছি, কারণ কি এটা দৈর্ঘ্য প্রস্থের কনসেপ্ট, এখানে নেগেটিভ হতে পারে না উত্তর, ঠিক আছে। মানে দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না বা ঋণাত্মক হয় না, সেই জন্য আমরা শুধু পজিটিভ মানটাকে নিলাম 10, ঠিক আছে। নাহলে কিন্তু 100 দুখানে রুটস আসতো, এখানে একটা +10 একটা -10, ওকে। তাহলে আমরা এখানে a মাইনাস বি এর মান কত নিচ্ছি, 10 নিচ্ছি। তাহলে এখানে a প্লাস বি এর মান 90 আছে, আর a মাইনাস বি এর মান আমরা পেলাম 10, এটা 3 নম্বর সমীকরণ। এবার এই দুটোকে সলভ করবো, অপনয়ন করে দেবো, দেখো প্লাস বি মাইনাস বি কেটে যাবে, 2a সমান পেয়ে যাবো 100, আর a সমান পেয়ে যাবো 100কে 2 দিয়ে ভাগ করে দেওয়া হবে 50 এত মিটার। এটা হয়ে গেল দৈর্ঘ্য। আর প্রস্থটা বের করার জন্য আমরা কি করব, প্রস্থ কোনটা, প্রস্থ হচ্ছে b, তা b বের করার জন্য দেখো আমরা এই এখান থেকে 2000কে a দিয়ে ডিভাইড করে দেবো, a মানে কত 50, দেখো এখান থেকে b এর মান কি 2000/a, তাই তো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো পেয়ে যাবে 40, ঠিক আছে। তো 40 মিটার, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলে 50 মিটার, আর প্রস্থ পেয়ে গেলে 40 মিটার। বোঝা গেছে সবার? পরের কোশ্চেনে চলে আসছি, দেখো পরের কোশ্চেন কি বলছে, দেখো যদি x সমান 1/2 মাইনাস √3 হয়, তবে দেখাও যে 1/x - 2 প্লাস 1/x - √3 সমান x/2√3, ঠিক আছে। তো এটাকে আমরা সলভ করব। তো কিভাবে করতে পারি, প্রথমে x এর যে মান আছে, আমাদের প্রয়োজন যেগুলো সেগুলোকে একটু বের করে নিই। অর্থাৎ আমাদের প্রয়োজন কি, দেখো বাম পক্ষ দিয়ে আমরা শুরু করে ডান পক্ষে আসবে, তার জন্য প্রয়োজনীয় যে মানগুলো, একটা x - 2 আর একটা x - 3 এর মানটা আমরা বের করে নিই। তো x - 2 এর মান যদি আমরা এখান থেকে বের করি, দেখো কি পাবো, x - 2, তো x এর মান কত 1/2 মাইনাস √3, তার সঙ্গে -2। দেখো আমি 1/x - 2 এর কিন্তু মান বের করছি না, আমি জাস্ট x - 2 এর মান বের করছি। দেখো x - 2, x এর মান বসেছি, -2 দিয়েছি, সেটাকে হচ্ছে লসাগু করো, 2 - √3 হয়ে যাবে লসাগু। তো 2 - √3 কে 2 - √3 ভাগ করলে হবে 1, 1 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে হবে 1, মাইনাস। তাও এবার এর তলায় দেখো কিছু নেই, তার মানে কি, যেটা লসাগু হবে সেটা সরাসরি এখানে যে সংখ্যা থাকে তার সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে এর সঙ্গে যদি এটা গুণ করে যায়, -2 এর সঙ্গে 2 গুণ করলে হবে কত, -4, আবার -2 এর সঙ্গে -√3 গুণ করলে হবে মাইনাসে মাইনাসে +2√3। অর্থাৎ এটা সলভ করলে আমরা পাবো কত, 2√3 - 3, আর নিচে হবে 2 - √3। এটা আমরা একটা মান পেয়ে গেলাম, ঠিক আছে। এটা রইল আমাদের হাতে। আরেকটা মান আমাদের দরকার, আরেকটা মান দেখো x - √3। তাহলে x - √3 সিমিলারলি এই একই প্রসেস আমরা করে যাব, x এর মান বসালাম -√3, সেম আমরা এখানে লসাগু করব, 2 - √3, এখানে 1 পাবো, আর এখানে -√3টা এবার এর সঙ্গে গুণ হবে, -√3 সঙ্গে 2 গুণ করলে হবে -2√3, মাইনাসে মাইনাসে প্লাস, √3 সঙ্গে √3 গুণ করলে হবে 3। তাহলে উপরে আসছে 3 + 1 মানে 4 -2√3, আর নিচে আসছে 2 - √3। আচ্ছা, উপর থেকে দেখো 2 কমন নিতে পারি, নিলে হবে কি 2 - √3, আর নিচে 2 - √3। দেখো 2 - √3 আমরা এখান থেকে কেটে দেবো, পাবো 2। অর্থাৎ 1/x - 2, এবার আমরা বামপক্ষে মান বসাচ্ছি। দেখো বামপক্ষে যদি মান বসাও, একের তলায় 1/x - 2 প্লাস 1/x - √3, এটারই তো আমাদের মান প্রমাণ করতে হবে এটা। তাহলে কীভাবে করছি, দেখো একের তলায় যদি x - 2 এর মান বসাও, অর্থাৎ এই ভগ্নাংশটাকে যদি বসাও, এখান থেকে এই ভগ্নাংশকে বসাও, একের তলায় বসালে কি এটা উল্টে যাবে, অর্থাৎ আমরা উল্টেই সরাসরি বসাচ্ছি, যেহেতু আমাদের জায়গাটা শর্ট, ঠিক আছে। আর আলাদা করে লিখছি না যে একের তলায় ওই ভগ্নাংশটা, তো আমরা ডাইরেক্ট ওটাকে উল্টে বসাচ্ছি। দেখো 2 - √3 উপরে গেল, এখানে 2√3 - 3 প্লাস এখানে দেখো 1/x - √3 মান কত আসছে 2, তো জাস্ট 2 বসালাম,
ক্লিয়ার এই পর্যন্ত? এবার আমরা সিম্পল এখান থেকে কি করব, দেখো কি করছি এখান থেকে, আমরা করছি এখান থেকে লসাগু। দেখো লসাগু করে নিই 2 × 2√3 - 3 হয়েছে। দেখো 2√3 - 3 এটাতে ভাগ করলে এটা বাদ চলে গেলে 2 পড়ে থাকবে, 2 এর সঙ্গে উপরে এটা গুণ হবে, 2 দুগুণে 4 - 2√3। দেখো 2 এর সঙ্গে এই 2 এর সঙ্গে যদি আমরা এটাকে গুণ করি তাই 2 দুগুণে 4 - 2√3। ক্লিয়ার? বোঝা গেছে? প্লাস এই যে প্লাস আছে তার জন্য আমরা প্লাস নিলাম। আচ্ছা 2 এই সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে এটা পড়ে থাকবে, তাহলে এটা যখন 1 এর সঙ্গে গুণ হবে অর্থাৎ পড়ে থাকবে 2√3 - 3। অর্থাৎ আমরা আশা করে নিচ্ছি আমি যে এই লসাগুগুলো তোমরা কিন্তু করতে পারছো, ঠিক আছে? -2√3 + 2√3 কেটে যাচ্ছে, 4 থেকে 3 বিয়োগ করলে হবে কত 1, আর নিচে পড়ে থাকছে এটাকে গুণ করে দিলে দেখো এখানে পড়ে থাকছে 4√3 - 6 এটা পড়ে আছে। এইবারে কিন্তু আসল এখান থেকে তোমার কাজটা করতে হবে যে 1/4√3 - 6 আছে, এটাকে আমি কিভাবে অ্যাডজাস্ট করছি দেখো। এই জিনিস থেকে আমি তলা থেকে কি করছি 2√3 কমন নিচ্ছি, এটা করতে হবে। দেখো আমাদের প্রমাণ অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। এখান থেকে আমি নিচ থেকে 2√3 কমন নিচ্ছি, ভালো করে লক্ষ্য করো। 2√3 যদি আমি কমন নিই তাহলে এখান থেকে 4 থেকে তো 2 বেরিয়ে যায় আর √3 বেরিয়ে গেল, তাহলে 4√3 থেকে যদি 2√3 বেরিয়ে যায় তাহলে 2 পড়ে থাকবে এখানে মাইনাস। এবারে আসল মজা দেখো এখানে তো 6 এর মধ্যে থেকে 2 বের করে নিলে 3 পড়ে থাকে মানলাম। ক্লিয়ার এই পর্যন্ত? এখান থেকে 6 এর মধ্যে 2 বের করে নিলাম 3 পড়ে থাকবে মানলাম। কিন্তু আসল কথা হচ্ছে এখানে দেখো এই যে জিনিসটা 6 এর মধ্যে থেকে 3 পড়ে আছে বাট √3 তো বেরোয়নি, √3 তো এর মধ্যে ছিল না, হ্যাঁ কি না? তো √3 যখন ছিল না তাহলে √3 এর সঙ্গে আমার অ্যাকচুয়ালি কী করে দিতে হবে, আমি গুণ আকারে বাইরে নিয়েছি, তার মানে এখানে আমাকে কী করতে হবে ভাগ করে দিতে হবে। ভালো করে লক্ষ্য করো এখানে আমাকে কী করতে হবে ভাগ করে দিতে হবে, ঠিক আছে? এটুকু আমাদের ক্লিয়ার? দেখো আমাদের 6 এর মধ্যে থেকে 2 বেরিয়ে গেলে 3 পড়ে থাকে, এবার √3 এর মধ্যে ছিল না তা সত্ত্বেও আমি জোর করে কমন নিয়েছি, আমাকে তাহলে ভাগ করে দিতে হবে, বাস এইটুকুই, আর কিছু নয়, হেডেক নেওয়া দরকার নেই অত। তাহলে 1/2√3, ভালো করে লক্ষ্য করো 1/2√3, আর এইটাকে আমি করণে নিরসন করছি। দেখো কীভাবে 2 মাইনাস এই √3কে আমি আলাদা করে দিচ্ছি, এখানে যেহেতু জায়গা শর্ট না আমি এইখানে করে দিচ্ছি। দেখো এটাকে করণ নিরসন 3/√3 যদি আমরা করণ নিরসন করি কীভাবে করবো, ওপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই না? তাহলে উপরে হবে 3√3 আর নিচে হবে কি 3, √3 গুণ করলে দেখো শুধু 3, তো এই 3 এর সঙ্গে 3 কেটে গেলে শুধু √3 পড়ে থাকে, তাহলে আমরা এইটার জায়গায় লিখতে পারি শুধু √3। ক্লিয়ার? আচ্ছা এই জিনিসটাকে তো আমরা এবার এইভাবেও অ্যারেঞ্জ করতে পারি, ভালো করে লক্ষ্য করো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/2 - √3/√3, মানে উপরে ভগ্নাংশ আকারে যদি লিখি দেখো এই জিনিসটাকে রাফে ক্যালকুলেশন করলে দেখো এই লাইনে ফিরে আসে কি, দেখো রাফ করে দেখাচ্ছি আমি। দেখো 1/2 - √3, আর এর তলায় কিছু নেই, মানে দেখো মনে মনে ভাবতে পারি 1 আছে, তো এই মেন ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে এই 2√3 তলায় যে 1 থাকবে এটা উল্টে যাবে কি 1/2√3, অর্থাৎ যা ছিল দেখো সেটাই ফিরে আসে না, এই জিনিসটাই তো সেটা, দেখো এই জিনিসটাই তো এটা, ঠিক আছে? এখানে জাস্ট সেপারেট করে গুণ আকারে লেখা আছে আর এখানে এটাকে একসঙ্গে লেখা আছে। ক্লিয়ার? বোঝা গেছে? তো এই অঙ্কটা কিন্তু একটু এইরকম ক্যালকুলেশন তোমাকে করতে হবে, ভাবতে হবে, নাহলে কিন্তু এর প্রমাণ আসবে না, ঠিক আছে? এবার দেখো 1/2 - √3 মান কত x, দেখো এই x আমরা এখানে বসিয়ে দেবো আর নিচে কি 2√3, ব্যাস আমাদের প্রমাণ হয়ে গেছে, ডান পক্ষ আমরা প্রমাণ করে দিলাম, ঠিক আছে? আর এইচএস এটা হচ্ছে প্রুফটা আমাদের হয়ে গেল। একটা কথা আমি বলে রাখি, এই সেটটা খুব সুন্দর আমার লেগেছে, যেমন এর আগে একটা সেট আমি বলেছিলাম 73 নম্বর পেজ, সেখানেও কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, আর এই সেটের কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড, তোমাদেরকে কিন্তু রীতিমতো ভেবেচিন্তে করতে হবে, ঠিক আছে? এরকম নয় যে বই থেকে কোনো অঙ্ক করে যাবে সেটা গিয়ে ফটাফট নামিয়ে দিয়ে আসবে এক্সাম হলে, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেনগুলোই তোমরা আলাদা করে একটু মার্ক করে রাখবে আর এগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেন কী বলছে দেখো, 25 জন কৃষক একটা সমবায় সমিতি 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন, ঠিক আছে? সমিতি একটা ট্র্যাক্টর, এখানে দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়, ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান সেটা তোমাকে বের করতে হবে ভেদ সম্পর্কের মধ্যে দিয়ে। এমনি তো এটা তো ঐকিক নিয়মে করতেই পারো, বাট আমাদের ভেদের মধ্যে দিয়ে বের করতে হবে। আচ্ছা জমিটা যেটা বিঘা, ঠিক আছে, বিঘাটাকে আমরা জমির পরিমাণটাকে আমরা জি দিয়ে ধরছি, ঠিক আছে? ভেদ করতে গেলে জানো তোমরা কোনো চলরাশি হিসাবে আমাদেরকে ধরে নিতে হয় এত বিঘা, ঠিক আছে, এত বিঘা। আচ্ছা কৃষকের সংখ্যা, কৃষকটাকে আমরা ধরে নাও PQR, মানে পি ধরে নাও পি, এবং আরেকটা ধরো সময় বা দিন, যেটা আর কি সময় হচ্ছে ডি, দিন এত জন, এটা আমরা সব কটাকে ধরে নিলাম, ঠিক আছে? এবার বলছে দেখো, তো ফার্স্ট যেটা জমির পরিমাণের সঙ্গে চাষের সময়, ঠিক আছে, এটা কী হবে দেখো, দুটো করে আমাদের রিলেশন তৈরি করতে হবে। প্রথমে দেখো জমির পরিমাণ জি আর কৃষক হচ্ছে পি, তো জমির পরিমাণের সঙ্গে কৃষকের সংখ্যা কি ধ্রুবক, তো দুটোই যদি আমরা ওরমভাবে নয়, দেখো কৃষকের সংখ্যা যদি বাড়ে
কৃষকের সংখ্যা যদি বাড়ে তাহলে জমির পরিমাণও বাড়বে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি জি আর পি এর মধ্যে কী সম্পর্ক, জি আর পি এর মধ্যে কী সম্পর্ক, জি আর পি এর মধ্যে সরল সম্পর্ক। কারণ জমির পরিমাণ যদি, কৃষক যদি বাড়ে তাহলে জমির পরিমাণ বেশি হবে, মানে জমি বেশি চাষ করবে, তাই তো? আচ্ছা, এখানে দেখো আমরা বলতে পারি, আমি লিখছি না ডিটেলসে, তোমরা কিন্তু একটু লিখবে যে জমির পরিমাণের সঙ্গে কৃষকের সংখ্যা ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, সরি, জমির পরিমাণের সঙ্গে কৃষকের সংখ্যা সরল ভেদে থাকে, এইভাবে, ঠিক আছে? জমির পরিমাণের সঙ্গে একটু শর্টে লিখে দিচ্ছি, জমির পরিমাণ আর এর সাথে কি কৃষক, ঠিক আছে? আমি এইভাবে লিখলাম কৃষক, এটা হচ্ছে সরল ভেদে আছে, এটা হচ্ছে সরল ভেদে আছে। পুরোটা লেখাটা একটু মুশকিল আমার জন্য, ঠিক আছে? বুঝতেই পারছো জায়গাটা আমার কম থাকে এক্ষেত্রে। তোমরা লিখবে যে কৃষকের পরিমাণের সঙ্গে বা কৃষকের সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সরল ভেদে থাকে যখন কি হবে না, চাষের সময় ধ্রুবক, অর্থাৎ ডিটা যখন ধ্রুবক, ঠিক আছে? তো এইখান থেকে আমরা জি আর পি এর মধ্যে রিলেশন তৈরি করছি, তাহলে আমরা লিখতে পারি এখানে যে জি প্রপোর্শনাল পি, লিখলাম। আবার একটা জিনিস করছি, দেখো এবার জমির সঙ্গে সময় করছি, ঠিক আছে? তো জমির পরিমাণের সঙ্গে সেম করছি, দেখো জমির পরিমাণের সঙ্গে সময় অর্থাৎ দিনের করছি। আচ্ছা, জমি যদি বাড়ে দিন বেশি লাগবে, তাহলে এটাও তো সরল ভেদে থাকবে। জমি যদি কম দিই তাহলে সময়ও কম লাগবে। ধরে নাও তোমাদের 5 বিঘা জমি আছে, তো সেটা চাষ করার জন্য 10 দিন ধরে সময় লাগে। এখন তুমি জমির পরিমাণ আগের থেকে বাড়িয়ে দিলে, বলে আমি আরও জমি চাষ করবো, তাহলে সময় আরও বেশি লাগবে। তো যখন দুটোই বেশি হয় বা দুটোই কম হয় তখন হয় কি সরল ভেদ, আর যখন একটা বেশি হলে একটা কম হয় তখন হবে কি ব্যস্ত ভেদ, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের কি হবে না, জি এর সঙ্গে ডিটা সরল ভেদেই থাকবে। এবারে আমরা কি করতে পারি, যে যৌগিক ভেদের সূত্রানুযায়ী আমরা বলতে পারি যে জি, লিখবে যৌগিক ভেদের সূত্র থেকে পাই জি প্রপোর্শনাল পি ইন্টু ডি, ঠিক আছে? পি আর ডি, যখন পি আর ডি উভয়ই চল, যখন পি ও ডি উভয়ই চল, ঠিক আছে? আচ্ছা, এটা হলো। আচ্ছা, যখন প্রপোর্শনাল চিহ্ন আমরা পেয়ে যাই তখন সেটাকে আমরা সমান চিহ্ন দিয়ে ধ্রুবক একটা নিতে পারি, অর্থাৎ কে নিতে পারি। তার মানে জি সমান কে ইন্টু পিডি, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, ওকে, হলো। আচ্ছা, এবারে দেখো আমাদের প্রত্যেকটার মান দেখো দেওয়া রয়েছে প্রথম লাইন থেকে। দেখো জি এর মান দেওয়া আছে 2400 বিঘা, দিন দেওয়া আছে 36, মানে ডি এর মান 36, আর কৃষকের সংখ্যা পি মানে 25। তো এই তিনটেকে আমরা এখানে বসাবো, যে জি সমান 2400 প্রথম লাইনে, আর পি এর মান দেওয়া আছে 25 জন কৃষক, আর দেওয়া আছে ডি এর মান 36। এইখান থেকে আমরা কি করব না, কে এর মান পেয়ে যাবো। দেখো এই তিনটেকে কাজে লাগিয়ে, তাহলে জি এর জায়গায় বসালাম 2400 সমান কে ইন্টু পি এর মান কত বসাচ্ছি 25, আর এটা হচ্ছে 36, ঠিক আছে? তো এখান থেকে আমরা কাটাকাটি করে নিই একটু। কাটাকাটি করলে দেখো 6 দিয়ে যদি কাটি, এখানে 6 আসছে, এখানে 6 দিয়ে কাটলে 400। আচ্ছা, 25 আছে, 25 দিয়ে করলে 5 দিয়ে করো ফার্স্ট, 5 এখানে 80, 5 দিয়ে কাটলে 16, অর্থাৎ কে এর মান পাচ্ছি দেখো আমরা এখান থেকে কে সমান পাচ্ছি 16, আর 6 এদিকে ভাগ হয়ে চলে যাবে 16/6। আমার কথাগুলো শুনে লিখবে, ঠিক আছে? কারণ বুঝতেই পারছো জায়গাটা একটু যেহেতু ঘিঞ্জি, আমি যে কোনটা লিখছি তারপরে তোমরা কিন্তু বুঝতে পারবে না ঠিকঠাক। 2 8 16, 2 3 6, অর্থাৎ 8 3 আমরা পেয়ে গেলাম কে এর মান। তো কে এর মান পেয়ে গেছি যখন, আমরা আবার দ্বিতীয় লাইন থেকে, এই অঙ্কের দ্বিতীয় লাইন থেকে দেখবে দুখানা জিনিস দেওয়া থাকবে। আমাদের ভেদ তত্ত্ব বের করে কি বের করতে বলেছে না, কৃষকের চাষ করার ক্ষমতার সঙ্গে ট্র্যাক্টরের ক্ষমতা বের করতে হবে, ঠিক আছে? তার মানে কতজন কৃষক চাষ করে সেটাকে আগে বের করতে হবে, অর্থাৎ পি এর মানটাকে আমাদের বের করতে হবে। তারপর ট্র্যাক্টরের ক্ষমতা আমি পরে আসছি, সেটা আলাদা করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আগে আমাকে পি এর মান বের করতে হবে, কারণ দেখো দ্বিতীয় লাইনে কি বলছে, দেখো সমিতি একটা ট্র্যাক্টর কেনায়, অর্ধেক জমি 30 দিনে চাষ হয়ে যায়। তাহলে অর্ধেক জমি মানে কি, এখানে এখন জি এর মান কিন্তু 2400 নেই, এখন জি এর মান হয়ে গেছে কত 1200, যেহেতু অর্ধেক জমি বলেছে। আর দেওয়া আছে কি 30 দিনে চাষ হয়, মানে ডি বলে দিয়েছে কত 30। আমাদের এখানে পিটা মিসিং আছে, তো পি বের করতে হবে। এবার এখানে যখনই তুমি আবার এই একই সমীকরণে বসাবে, এই সমীকরণটাতে বসাবে, দেখো আবার জি এর মান বসাচ্ছ তুমি 1200, তুমি একটু লিখবে এটাকে 1 নম্বর দিয়ে লিখবে, 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই, এইভাবে লিখবে, ঠিক আছে? তো আমি সরাসরি লিখছি মানগুলোকে বসিয়ে, 1200 হলো কে এর মান। এখন দেখো পেয়ে গেছি 8/3, তো 8/3 বসাবো, আর পি এর মান মিসিং আছে, আমরা বের করব, পি বসিয়ে দিলাম, আর ডি এর মান হচ্ছে 30, ঠিক আছে? কাটাকাটি করো, 3 10 30, এখানে 10 একটা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, 8 দিয়ে কাটলে 8 15 120, অর্থাৎ পি এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম কত 15, ঠিক আছে?
অর্থাৎ এতটা জমি অর্থাৎ 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে 15 জন কৃষক লাগে, ঠিক আছে? এবারে আসল জায়গাটা বোঝো। বলছে একটা ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতা? আচ্ছা, এই 15 জন জমির কাজটা কে করে দেয়? না সমিতি একটা ট্র্যাক্টর কেনে, দেখা যায় অর্ধেক জমির চাষ এই দিনে হয়ে যায়। তাহলে ওই জায়গায় ট্র্যাক্টর যদি না কাজ করতো, তাহলে যদি মানুষ কাজ করতো, তাহলে তার 15 দিন সময় লাগতো। মানে 15 জন মানুষ লাগতো এই কাজটা করতে। 1200 বিঘা জমি 30 দিনে যে ট্র্যাক্টরটা চাষ করছে, যদি সেই ট্র্যাক্টরটা না কেনা হতো, তাহলে ওই একই কাজটা করতে 30 দিনে 15 জন মানুষ লাগতো। এবার এই 15 জন মানুষের জায়গায় একটা ট্র্যাক্টর কেনা হয়েছে। তার মানে কি? ওটাই তো ট্র্যাক্টরের ক্ষমতা। একটা ট্র্যাক্টরের ক্ষমতা কতজন মানুষের চাষ করার ক্ষমতা সমান? তাহলে একটি ট্র্যাক্টরের ক্ষমতা ট্র্যাক্টরের ক্ষমতা, ঠিক আছে? 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। ওকে, বোঝা গেছে সবাই? আশা করি আমি মোটামুটি যতটা ভালো করে পারলাম বুঝিয়ে দিলাম। বোঝা গেছে? চলো পরের কোশ্চেন চলে আসছি। প্রদত্ত কি a/b+c সমান b/c+a সমান c/a+b এবং a+b+c নট ইকুয়াল টু 0 হলে দেখাও যে a সমান b সমান c, ঠিক আছে? তো এটাকে আমরা সংযোজনের থ্রু দিয়ে কিন্তু প্রমাণটা করে দেখাবো। দেখো, তো সংযোজনের নিয়ম কি আছে? সবগুলো লবের যোগফল লবের জায়গায় বসবে এবং সবগুলো হরকে যোগ করে আমরা হরের জায়গায় অর্থাৎ নিচে বসাবো। তো তার জন্য আমরা এটাকে লিখতে পারি সমান দিয়ে, পরে যে সমান দিয়ে আমরা লিখতে পারি a+b+c বাই নিচে আসবে কি দেখো b+c প্লাস c+a প্লাস a+b, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা কি করলাম? সংযোজন প্রক্রিয়া। ক্লিয়ার? সংযোজন প্রক্রিয়া অর্থাৎ উপরে পেলাম a+b+c আর নিচে আসছে কি দেখো 2a 2b আর 2c, সেখান থেকে আমরা 2 কমন নিয়ে নিলাম a+b+c। তো উপরের a+b+c নিচের a+b+c কেটে গেলে আসবে কত? 1/2, ঠিক আছে? অর্থাৎ আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি না a/b+c এর যে ভ্যালু এর যে ভ্যালু 1/2। সলভ করলে পেয়ে যাবো আমরা এখান থেকে b+c সমান 2a, ঠিক আছে? 2a। সিমিলারলি আমরা বলতে পারি b/c+a এটা সমান হাফ। তার মানে আমরা বলতে পারি c+a সমান 2b। আর থার্ড টার্ম থেকে আমরা পাবো c/a+b এটা সমান হাফ। তার মানে a+b সমান পাবো আমরা 2c। সব কটা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার এই সব কটাকে কিন্তু আমরা যোগ করে দেবো, ঠিক আছে? অর্থাৎ এই যে b+c এর জায়গায় a+c এর জায়গায় এই যে জায়গাগুলো থেকে আমরা কিন্তু সব কটাকে যোগ করে দেবো। আচ্ছা, তার আগে একটা কাজ করে নিই আমরা, তাহলে অঙ্কটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। যেমন ধরো এখানে দেখো ডান দিকে 2a আছে, এবার বাম দিকে দেখো b+c আছে। তো আমরা যদি এখানে বাম দিকে একটা a যোগ করে দিই, তাহলে ডান দিকেও যদি একটা a যোগ করে দিই, তাহলে পেয়ে যাবো কি বলো? a+b+c এর ভ্যালু হয়ে যাবে 3a। পেয়ে গেলাম না? আচ্ছা, এই সেম জিনিসটা আমরা এদিকের ক্ষেত্রেও করতে পারি। বাম দিকে একটা b যোগ করে দিলাম, সেম ডান দিকেও একটা b যোগ করলে এই a+b+c এর ভ্যালুই পেয়ে যাবো দেখো এখান থেকে 3b। আর এইখানেও তাই একই জিনিস করব। দেখো এখানে কি আছে? ডান দিকে c আছে, তো এখানে ডান দিকেও একটা c যোগ করব আর বাম দিকেও একটা কিন্তু c যোগ করে দেবো। তাহলে আমরা পাবো এখানেও তাই a+b+c এর ভ্যালু আমরা পাবো 3c। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে a+b+c এর যে ভ্যালু আমরা পাচ্ছি সেটা কিন্তু 3a, একবার 3b আর একবার 3c এটার সঙ্গে সমান হচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে এটা বলতে পারি যে এই তিনটে যদি a+b+c এর ভ্যালু 3a, b+c+a এর ভ্যালু যদি 3b, অর্থাৎ ওই a+b+c এর ভ্যালু যদি 3b হয় আর c+a+b এর ভ্যালু যদি 3c হয়, তার মানে তারা নিজেরা অর্থাৎ 3a সমান 3b সমান 3c তারা নিজেরাই কিন্তু সমান। তো যদি আমরা এখান থেকে 3গুলোকে এলিমিনেট করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে a সমান b সমান c। ঠিক আছে, আমাদের প্রমাণ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। ওকে, পরের কোশ্চেন কি বলছে দেখো, প্রমাণ করো ব্যাস নয়, সরি এটা তো উপপাদ্য হয়ে আছে। বলছে দেখো এবিসি ও এডিসি সমকোণী ত্রিভুজ দুটি সাধারণ অতিভুজ এসি, প্রমাণ করো অ্যাঙ্গেল সিএডি সমান অ্যাঙ্গেল সিবিডি। ঠিক আছে, আচ্ছা তো আমরা ফার্স্ট একটা এবিসি আর এডিসি, তাই তো, তো একটা ত্রিভুজ এঁকে নিই। দেখো ধরো একটা ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে।
এবিসি ও এডি সমকোণী ত্রিভুজের দুটি সাধারণ অতিভুজ হয়েছে। আচ্ছা, এসি হচ্ছে দুজনের সাধারণ অতিভুজ, তাহলে এটা যদি এসি ভাবি, এটা নিশ্চয়ই বি হবে, আর এটা হচ্ছে তার সমকোণ। সিমিলারলি এদিকেও তাহলে হবে নিশ্চয়ই এরকম, যেহেতু দুজনের অতিভুজ সেম বলেছে, এরকম আছে। তো আমরা কি করছি, এবিসি আর এডিসি, এডিসি দেখো দুটো সমকোণী ত্রিভুজ, এখানে এটা সমকোণ আর এখানে এটা সমকোণ, ঠিক আছে। এবার বলছে কি, প্রমাণ করো অ্যাঙ্গেল সিএডি সমান অ্যাঙ্গেল সিবিডি। সিএডি মানে এই কোণটা সমান সিবি, দেখো সিএডি মানে এই কোণটা, আর সিবিডি মানে হচ্ছে তোমার এই কোণটা। দেখো সিবিডি মানে আমাকে এটা কি করতে হবে, যুক্ত করতে হবে, ঠিক আছে, অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণ আমাকে প্রমাণ করতে হবে, যেটা আমি দাগ দিয়ে বোঝালাম, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা, আমি অ্যাঙ্গেল এবিসিকে 90 ডিগ্রি লিখতে পারি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। সিমিলারলি আরেকটাকেও বলতে পারি যে অ্যাঙ্গেল এডিসি, এডিসি এটাও 90 ডিগ্রি, বলেই দিয়েছে দেখো সমকোণী ত্রিভুজ, তাদের সাধারণ অতিভুজ যদি এসি হয়ে থাকে, তখন ওই অতিভুজটা দুজনের কাছে রয়েছে, তার মানে এদিকের ক্ষেত্রে 90 ডিগ্রি এটা হবে, এর 90 ডিগ্রি এটা হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে এই প্রমাণটা করতে গেলে আমাদেরকে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করতে হবে, যে বৃত্তটা কিন্তু এই সবকটা কেন্দ্র, শীর্ষবিন্দুকে কিন্তু টাচ করে অঙ্কন করা হচ্ছে, ঠিক আছে। মোটামুটি ছবিটা একটু বাজে দেখতে লাগছে, বাট এর তো আর জ্যামিতি দিয়ে করতে পারবো না, এটা একটা বৃত্ত কনসিডার আমরা করলাম, ঠিক আছে, যেটা এসিকে ব্যাস ধরে আমরা টেনেছি, মনে থাকবে এসিকে ব্যাস ধরে টেনেছি। এবার তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার, যদি এসিকে ব্যাস ধরে আমি বৃত্ত অঙ্কন করি, তাহলে সব কটা বিন্দুই কি বৃত্তের উপরে হবে? অর্থাৎ প্রত্যেকটা এবিসিডি যে শীর্ষবিন্দুগুলো দেখতে পাচ্ছি ত্রিভুজের, সেগুলো কি বৃত্তের উপরিস্থিতই হবে? হ্যাঁ, উপরিস্থিতই হবে। কেন হবে? কারণ আমরা একটা সম্পাদ্যই বলতে পারো, যখন আমরা এরকম পরিবৃত্ত করেছিলাম, মনে আছে, একটা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত যখন অঙ্কন করা হয়, তখন যখন এর বাহুগুলো সমদ্বিখণ্ডক টানা হয়, তখন তারা এসে কোথায় ছেদ করে? এই অতিভুজের মধ্যবিন্দুতে গিয়ে ছেদ করে। আর এই সমকোণী ত্রিভুজের যদি তুমি পরিবৃত্ত অঙ্কন করো, দেখবে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তটা ঠিক এইভাবেই এইভাবেই তুমি আঁকো, ঠিক আছে, যেখানে সবকটা শীর্ষবিন্দু কিন্তু ওই ত্রিভুজের উপরেই থাকবে, এই ত্রিভুজ নয়, বৃত্তের উপরেই থাকবে। তাহলে উপরের বেলা যদি তাই হয়, নিচেরটার ক্ষেত্রে সেম একই হবে, কারণ এই একই ব্যাসকে ধরে আমরা এঁকেছি, এসিকে ধরে এঁকেছি, ঠিক আছে। তাই জন্য এক্ষেত্রে কিন্তু এই ছবিটার মধ্যেই কিন্তু এই চতুর্ভুজটা থাকবে বৃত্তের মধ্যে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি আমি কেন এই ছবিটা এরকমভাবে আঁকলাম? হয়েছে? আচ্ছা, এসিকে ব্যাস ধরে যদি আমি বৃত্ত অঙ্কন করি, তাহলে সেটা কি বি বিন্দুগামী হবে? অবভিয়াসলি ডি বিন্দুগামী হবে, ঠিক আছে। এবারে দেখো, দুখানা ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজ সি এ ডি, দেখো সি এ ডি, নিচে একটা ত্রিভুজ ও ত্রিভুজ সি বি ডি। আমাদের প্রমাণ করার জন্য যেটুকু দরকার সেটুকু নিলাম। দেখো সিএডি মানে নিচেরটা নিলাম, আর সিবিডি মানে দেখো এই ত্রিভুজটা নিলাম, এই সাইডের ত্রিভুজটা নিলাম, কারণ আমরা এইটার দিয়েই কাজ করতে হবে, এইটুকুই আমাদের দরকার, ঠিক আছে। তো এখানে দেখো, কোনো দুটো বৃত্তের একই উপচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তো এখানে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল, কিচ্ছু প্রমাণের দরকার নেই, সরাসরি আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সিএডি সমান অ্যাঙ্গেল সিবিডি। কি কারণ লিখবে? কারণটার কিছুই নয়, জাস্ট এইটুকুই তুমি কারণ লিখবে। কত সুন্দর দেখো একটা প্রয়োগ দিয়েছে, একদম ছোট্ট মতো প্রমাণ, বাট এই জিনিসটা তোমাকে জানতে হবে। ব্যাখ্যাটা যেটা তুমি লিখবে যে কোনো দুটি, এই জিনিসটা তোমাকে কিন্তু জানতে হবে, কোনো দুটি বৃত্তের একই, কোনো একটি, দুটি কেন, একটি, এটা কোনো একটি বৃত্তের একই উপচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। তো মনে রাখবে, একই উপচাপের মধ্যে যদি কোনো কোণ তৈরি করা হয়, তারা কিন্তু সমান হবে। অর্থাৎ এখানে সিএডির মান আর সিবিডির মান কিন্তু এখানে সিবিডির মান সমান হবে, যেহেতু দুটো ত্রিভুজ, তো সেক্ষেত্রে একই উপচাপের মধ্যে যদি থাকে তারা কিন্তু সমান হবে। জাস্ট এইটুকু লিখে দাও, তোমার প্রমাণ কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, চলে আসছি পরের কোশ্চেন। দেখো, অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাসের উপর বৃত্তের উপরিস্থিত কোনো একটি বিন্দু পি থেকে অঙ্কিত লম্ব ব্যাস এবিকে এন বিন্দুতে ছেদ করে। আচ্ছা, ছবিটা আঁকি, একটা বৃত্ত, কেন্দ্রীয় একটা বৃত্ত, যেখানে দেখো এবি ব্যাস, তো এবি একটা ব্যাস ধরলাম, বুঝতেই পারছো এটা সেন্টার, এটা হচ্ছে এবি ব্যাস, ও এটা ধরো। এবার এবি ব্যাসের উপর বৃত্তের উপরিস্থিত কোনো একটা বিন্দু থেকে, বিন্দু পি থেকে অঙ্কিত লম্ব, ধরে নাও এখানে পি বিন্দু এখানে আছে, পি, এখান থেকে একটা লম্ব টানলাম এবি এর উপরে, হয়েছে, এবিকে এন বিন্দুতে ছেদ করে, এবিকে এন বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো পিবি স্কোয়ার, ঠিক আছে, পিবি স্কোয়ার মানে আমাদের এই দাগটাকে টানতে হবে, পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন, এবি ইন্টু বিএন, এবি ইন্টু বিএন, ওকে, এবি ইন্টু বিএন, ওকে।
তার জন্য আমাকে এইটাও কিন্তু এঁকে নিতে হবে, যেটা অঙ্কনে আমরা লিখব। ঠিক আছে, আপাতত আমি টেনে দিলাম। আচ্ছা, ও কিন্তু আমি যে জিনিসটা বলছি এবার মুখে তোমরা লিখে নাও, যেহেতু প্রদত্তে জিনিস আর অত লিখবো না আমরা। লেখো, ও কেন্দ্র বৃত্তের এবি একটা ব্যাস, বৃত্তের পরিধিতে অবস্থিত পি বিন্দু থেকে এবি এর উপর পি এন লম্ব টানা হলো, যা এবিকে এন বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তোমরা ভিডিওটাকে একটু পজ করে এই জিনিসটা যেটা বললাম লিখে নাও। ক্লিয়ার? তো প্রমাণ করতে হবে যে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। তো এটা যেমনভাবে লিখতে হয় প্রামাণ্যতা লিখে নাও। অঙ্কনে কি লিখবে? এপি ও বিপি যুক্ত করা হলো। তো এই জিনিসটা আমরা করে নিলাম। আশা করি কারো কোনো ডাউট নেই। ভিডিও যদি স্কিপ করে থাকো তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু কিছু করার নেই, আমি কিন্তু পুরো ডিটেলসেই কিন্তু বলে দিই প্রত্যেকটাতে, এবারও কিন্তু তাই বলে দিলাম। ঠিক আছে, আমি সরাসরি এখান থেকে প্রমাণে চলে আসছি। আমি ধরে নিচ্ছি তোমরা কিন্তু আগেরটুকু লিখেছো। ঠিক আছে, তো প্রমাণে দেখো আমরা শুরু করছি কি, ফার্স্ট আমরা বলতে পারি এটা তো একটা অর্ধবৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এপিবি, আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়। আমরা জানি সবাই অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়। তার মানে এটাকে আমরা বলতে পারি এক সমকোণ বা 90 ডিগ্রি। কারণ কি ব্র্যাকেটে বলে দাও, যেটা একটা উপপাদ্য, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ঠিক আছে, সমকোণ হলো। নেক্সট চলে আসছি, দেখো এইবার দেখো এখানে আমাদের দুখানা ত্রিভুজ ধরতে হবে। একটা জিনিস দেখো, ফার্স্ট যদি পিএন যদি এবি এর উপর লম্ব হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ এন পি সমান অ্যাঙ্গেল বি এন পি। এটা বলতে পারি দেখো এই যে কোণটা, যেহেতু এটা লম্ব, এদিকে যে কোণ আর এদিকে যে কোণ, এই দুটো কোণ সমান হবে। কেন? কারণ কি, লম্ব মানে এটাকে দুটোই 90 ডিগ্রি করে হবে, তাই তো? অর্থাৎ সমকোণ হবে। আরেকটা জিনিস এবার আমরা করবো, দেখো এই দুখানা ত্রিভুজ আমরা ধরছি, যেহেতু আমাদের এটা প্রমাণ করতে দিয়েছে, সেই প্রমাণের জন্য আমরা ধরছি কি, একটা ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ এ পি বি, বড় ত্রিভুজটা নিলাম দেখো, আর আরেকটা নিচ্ছি এদিকের ছোট ত্রিভুজ। তুমি বড়টার সঙ্গে এদিকেরটাও ধরে করতে পারো, কোনো সমস্যা নেই। ও ত্রিভুজ ছোট ত্রিভুজটা নিচ্ছি, এদিকের ছোট ত্রিভুজটা দেখো ডান দিকে, অর্থাৎ বি এন পি, এই দুটো ত্রিভুজ ধরলাম। এবার দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের টার্গেট কি? আমরা তো এখানে সদৃশতা প্রমাণ করতে পারি না। ঠিক আছে, সদৃশ্য বলছি, সর্বসমতা প্রমাণ করার আমাদের কোনো দরকার নেই। আমাদের এখানে কোণের নিয়ে কাজ, কোণ নিয়েই কাজ, আর সেখান থেকে বাহুতে আসবো। অর্থাৎ কোণ যদি কোনোভাবে এই দুখানা ত্রিভুজকে সদৃশ্য প্রমাণ করতে পারি, তাহলে আমাদের কি করতে হবে? সদৃশ্য দুটো ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত নিয়ে আমাদের কাজ হতে পারে। তাহলে আমরা ফার্স্ট কাজ করব, এখান থেকে দুটো ত্রিভুজকে সদৃশ্য প্রমাণ করার চেষ্টা করব। তো কিভাবে করতে পারি? দেখো এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, বড় ত্রিভুজটার ক্ষেত্রে অ্যাঙ্গেল এপিবি সমান আমরা বলতে পারি ছোট ত্রিভুজের অ্যাঙ্গেল বিএনপি, কারণ এরা দুজনেই সমকোণ। তো একটা করে কোণ সমান দেখিয়ে দিলাম আমরা। সেকেন্ড আরেকটা বলতে পারি, বড় ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল এ বিপি সমান ছোট ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল এন বিপি। দেখো এই দুটো কোণ দুজনের কাছে সাধারণ কোণ, অর্থাৎ বড় ত্রিভুজের ক্ষেত্রেও এই কোণটা রয়েছে, আর এই ছোট ত্রিভুজের ক্ষেত্রেও দেখো সেই একই কোণ রয়েছে। তো দুটো কোণই তো সমান, একই কোণ, যেহেতু তারা তো সমান হবেই ডেফিনেটলি, তাহলে একই কোণ। তাহলে যখন দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এক জোড়া কোণ সমান দেখিয়ে দিতে পারি, মানে এক জোড়া করে দুটো কোণ সমান দেখিয়ে দিতে পারি, তখন আমরা তাদেরকে বলবো ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ। ঠিক আছে, বলতে পারি পরস্পর সদৃশ। আর সদৃশ ত্রিভুজ দুটো, পরস্পর সদৃশ দুটো ত্রিভুজের আমাদের বাহুর অনুপাত আমরা কিভাবে লিখতে পারি? দেখো প্রথম ত্রিভুজ, বড় ত্রিভুজ যেটা বলছি, তার ক্ষেত্রে আমরা ভূমি আর অতিভুজ নিতে পারি, তেমনি ছোট ত্রিভুজের ক্ষেত্রে ভূমি আর অতিভুজ নিতে পারি। তো যেটা খুশি নাও, তুমি লম্ব অতিভুজ নিলে, আমাদের প্রমাণ অনুযায়ী আমরা ভূমি আর অতিভুজ নিয়ে কাজ করছি। দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রে, দেখো বড় ত্রিভুজ যেটা দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রে অতিভুজ কোনটা? এবি। দেখো অতিভুজ কি? এবি। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, এবি হচ্ছে অতিভুজ। আর এর ক্ষেত্রে ভূমি, তুমি এপিটাকেও ভাবতে পারো অথবা পিবিটাকেও ভাবতে পারো, কিন্তু আমরা এখানে পিবিটাকে ভাবছি, তার কারণ আমাদের প্রমাণে এই দিকের দুটো ত্রিভুজকে ধরে আমরা কাজ করছি, এদিকের ছোট ত্রিভুজটা নিয়েছি আর বড় ত্রিভুজটা নিয়েছি, তার জন্য আমাদের এদিকে কমন সাইড যেটা পিবি, এটাকে ভূমি ধরে কাজ করছি। সমান। এবার ছোট ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা? ছোট ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে পিবি। দেখো ছোট ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা সমকোণ হয়ে থাকে, তো তার বিপরীত বাহু মানে এটা তার অতিভুজ, তাহলে এটা অতিভুজ বাই ভূমি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কি? বিএন, তাহলে বিএন। তাহলে এবারে হচ্ছে কোনাকুনি গুণ করে দাও, পিবি স্কোয়ার। ঠিক আছে, পিবি স্কোয়ার সমান চলে আসছে পিবি ইন্টু পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। দেখো এবি ইন্টু বিএন। তো এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল, দেখো আমরা প্রমাণ করে দিলাম। ক্লিয়ার? আশা করি কারো কোনো ডাউট নেই। পরের কোশ্চেনে চলে আসছি, দেখো দেওয়া আছে কি, জ্যামিতিক উপায়ে √17 মান নির্ণয় করো। ঠিক আছে, তো √17 যখন জানি আমরা এটা একটা অমূলদ সংখ্যা, তো সেক্ষেত্রে এইরকম সংখ্যা থাকলে তোমরা মনে রাখবে
এখানে 5 অথবা 10-এর কোনো গুণিতক দিয়ে এটাকে ভাগ করে নেবে, ঠিক আছে? যেমন 5 দিয়ে এটাকে ভাগ করে নিতে পারি বা 10 দিয়ে ভাগ করে নিতে পারি। এবার দেখো 10 দিয়ে যদি ভাগ করি এটাকে তাহলে কত আসবে? 1.7, অর্থাৎ একটা বাহু অনেকটা ছোট হয়ে যাবে। তো চেষ্টা করবে তোমরা মোটামুটি মাঝামাঝি সংখ্যা অর্থাৎ 5-এর কোনো গুণিতক দিয়ে করার। কারণ মনে হতে পারে কেন 5 দিয়ে করবো, আমি 4 দিয়ে কেন ভাগ করতে পারি না? 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে না। 17কে যদি 4 দিয়ে তুমি ভাগ করতে থাকো, এটা একটা অমূলত সংখ্যা, তো চলতেই থাকবে, ভাগ চলতেই থাকবে। কিন্তু 5ই এমন একটা সংখ্যা যে কোনো সংখ্যাকে সে কিন্তু ডিভাইড করতে পারে পয়েন্টে, ঠিক আছে? তো আমাদের দশমিকের পরে 1 ঘর কি 2 ঘর নিয়ে কাজ, তো মোটামুটি তাই সেটুকু নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তো সেই জন্য 5 দিয়ে আমরা এর মাল্টিপল করে নেবো, অর্থাৎ 17কে 5 দিয়ে ভাগ করলে একটা বাহু পাবো 3.4 আর একটা বাহু পাবো 5 সেন্টিমিটার। তো স্বাভাবিক, একটা তো 5 দিয়ে ভাগ করছি মানে 17কে 5 দিয়ে ভাগ করা মানে একটা তো বাহু 5 সেন্টিমিটার হবে, আর ওটা ভাগ করলে যেটা আসবে 3.4, তো সেটা হবে আরেকটা বাহু। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে তুমি এটা চাইলে 10 দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন 21 ধরো আছে 21, তো 21কে কীভাবে ভাঙতাম? 7 3 21, তো সেখানে 7 সেমি আর 3 সেমি হতো, বাট এখানে কিন্তু ওরকম করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কী করবো? নয় 5-এর গুণিতকে ভাঙবো, নয় 10-এর গুণিতকে ভাঙবো। বোঝা গেছে কী বললাম? তো ভেঙে নিলাম। এবার কি করব? 5 সেমি একটা বাহু ফার্স্ট টেনে নিলাম, তার নাম দিয়ে দাও এবি। এবার বি বিন্দু থেকে 3.4 সেন্টিমিটার একটা বাহু টেনে নিলাম, বিসি। এবারে এই যে এসির সমান দৈর্ঘ্যের আমরা দৈর্ঘ্যটাকে আমরা অর্ধেক করব, তার জন্য অর্ধেকের চেয়ে বড় মাপ নেব, নিয়ে কম্পাস বসিয়ে এইভাবে একটা এই বিন্দুতে কম্পাস বসিয়ে এভাবে বৃত্তচাপ টেনে নেবো, সি বিন্দুতে বসিয়ে এইভাবে বৃত্তচাপ টেনে নেবো। দেখো দুটো বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুটা কাট করেছে, সেখান থেকে টেনে দেবো, দিলে আমরা পেয়ে যাবো ও বিন্দু, যেটা হচ্ছে এসি এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে? ও বিন্দু এসিকে দুটো টুকরো করে দিয়েছে। তো এই ও বিন্দুতে বসাবো, এ ওর মাপ নেবো, পেন্সিল কম্পাসের সাহায্যে এই লেন্থটার মাপ নেবো, নিয়ে আমরা অর্ধবৃত্ত একটা টেনে দেবো উপরের দিকে, ঠিক আছে? এবার বি বিন্দুতে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে, সমকোণ তৈরি করবো, 90 ডিগ্রি কোণ তৈরি করে এইভাবে করে সেটাকে দাগটা টেনে বাড়ি দাও, যেটা এই অর্ধবৃত্তকে একটা নির্দিষ্ট বিন্দু অর্থাৎ বি বিন্দুতে টাচ করবে। আর এই বিপির দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের √17 কিন্তু মান, অর্থাৎ মধ্য সমানুপাতি বলো বা √17 মান বলো, যাই বলো না কেন, সেটা কত না 4.2 সেন্টিমিটার। তাহলে √17 মান কত? 4.2 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেছে? চলে আসছি পরের কোশ্চেন। দেখো একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করো যার স্থূলকোণের মান 120। তো তার জন্য আমরা যে কোনো একটা বাহু, যে কোনো মাপ আমাদের বলে দেয়নি, তো একটা বাহু টেনে নিলাম আমরা, যার নাম দিয়ে দিলাম এবি। এবার আমরা কী করবো? 120 ডিগ্রি কোণ তৈরি করব। তো কম্পাস ধরো, বা তোমরা চাঁদা দিয়েও সরাসরি 120 ডিগ্রি কোণ করতে পারো, আমি এক্ষেত্রে কম্পাসের সাহায্যে করে দেখাচ্ছি। তো যে কোনো বৃত্তচাপ নাও, এ বিন্দুতে কম্পাসটাকে বসাও, বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ তৈরি করো, ঠিক আছে? এবার দেখো এ বিন্দুতে যেখানে তোমরা পয়েন্টটা পেলে, যেখানে কাট পয়েন্ট পেলে, সেখানে কম্পাসটাকে আবার বসাও। অর্থাৎ আমি যদি মার্ক করে দেখাই, এই জায়গাটাতে তুমি কম্পাসটাকে বসাও, বসিয়ে এরকম ওই একই দৈর্ঘ্যের বৃত্তচাপ, কোনো ছোটো বড় করবে না, যে মাপটা রয়েছে এই মুহূর্তে তোমার কম্পাসে সেই মাপটাকে ওইখানে বসিয়ে এখানে একটা এইভাবে কাট করে নাও। সেম ওই কম্পাসের পয়েন্টটাকে তুলে আবার এইখানটায় বসাও, দেখো এইখানটায় আবার বসাও, বসিয়ে আবার এইভাবে আরেকটা বৃত্তচাপ টেনে নাও ওই একই মাপে, ঠিক আছে? এই যে মাপটা পেলে, প্রথম যে মাপটা পেলে এই যে অংশটা, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 60 ডিগ্রি। যদি আমরা এইভাবে টেনে বাড়িয়ে দিতাম, এটা 60 ডিগ্রি আসতো, বাট আমাদের দরকার নেই 60 ডিগ্রি, আমাদের দরকার কি 120 ডিগ্রি কোণ, ঠিক আছে? তো তার জন্য আমরা এদিকের মাপটাকে বাড়িয়ে দেবো। দেখো এটা আমাদের পেয়ে গেলাম 120 ডিগ্রি কোণ, তাকে আমরা মার্ক করে দিলাম। এবারে এই যে পয়েন্টটা পাচ্ছি সি, সেটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি বিসি, ঠিক আছে? এবারে বিসি নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কি করতে হয়? যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয়, ঠিক আছে? যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তো আমরা এই কোণকে ফার্স্ট সমদ্বিখণ্ডিত করছি, দেখো করে তার কোণটাকে সমদ্বিখণ্ডিত করে এইভাবে বাড়িয়ে দিলাম। তোমরা জানো অলরেডি, এতগুলো ক্লাস আমি অলরেডি দেখিয়ে এসেছি, বলেও এসেছি কীভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় কোণকে। এবং আরেকটা কোণ করছি যেটা হচ্ছে সি, তাকে সমদ্বিখণ্ডিত করলাম। দেখো তারা প্রত্যেকে ওই যে দুটো সমদ্বিখণ্ডক কোথায় টাচ করেছে, দেখো রেড ডট দিয়ে আমি দেখিয়ে দিলাম, ও বিন্দুতে তারা পরস্পরকে টাচ করেছে। এবারে ও থেকে যে কোনো একটা বাহুর লম্ব ডিস্টেন্স নাও। দেখো ও থেকে আমি এই ডিস্টেন্সকে টানতে পারি, কি আমি ও থেকে দেখো লম্ব ডিস্টেন্স, এটার উপর লম্ব ডিস্টেন্স এটা নিতে পারি। তো যে কোনো একটার মাপ নাও কম্পাসের সাহায্যে, নিয়ে ও বিন্দুতে বসাও আর এখানে একটা গোল করে দাও। এইভাবে দিলে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের অন্তবৃত্ত, ঠিক আছে? জাস্ট আমাদের অঙ্কন চিহ্ন দিতে বলেছে, আর কিছু লেখার দরকার নেই, এখানেই তোমাদের কিন্তু প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখো চলে আসছি পরের কোশ্চেনে, ত্রিকোণমিতি পোর্শনটা আজকে দিয়ে আমরা এখানে শেষ করবো। এর পরের দাগ থেকে আমরা কিন্তু অন্য অঙ্ক করব, ঠিক আছে? দেখো সাইন 43 ডিগ্রি, সাইন 65 ডিগ্রি, ট্যান 25 ডিগ্রি। তো আমাদের চেষ্টা করতে হবে কোনগুলোতে সংখ্যাগুলোকে আমরা কোন সংখ্যাগুলো যোগ করলে আমরা 90 পাই, অর্থাৎ পূরক কোণের কনসেপ্টটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখো 65 আর 25 যোগ করলে আমরা পাই 65 আর 25 যোগ করলে আমরা পাবো কত? 90। তো এখানে আমরা 25-এর জায়গায় লিখতে পারি 25-এর জায়গায় আমরা লিখতে পারি 90 - 65, অর্থাৎ 25কে আমরা তুলে দিচ্ছি অঙ্ক থেকে।
তো 25-এর মানকে চেঞ্জ করে 65-তে রাখবো, কারণ দেখো 25 এখানে একটা জায়গায় আছে, তো সেই জায়গায় সেইটাকেই শুধু চেঞ্জ করলে আমাদের কাজ শেষ। তাহলে যেমন অঙ্ক আছে আমরা বসিয়ে যাচ্ছি সাইন 43 ডিগ্রি, সাইন 65 ডিগ্রি, আর এখানে ট্যান 25 যেটা আছে ওটাকে লিখছি দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, 25-এর জায়গায় লিখলাম, ঠিক আছে। এরপর এদিকে যেমন আছে সাইন 65, আচ্ছা এই কট 65-কে লিখতে পারি কস 65 বাই সাইন 65 লিখতে পারি, আর এখানে আছে কস 47 ডিগ্রি বাই কস 65 গুণ এখানে রুটের ভিতরে দেখো 1 মাইনাস কস স্কোয়ার 43, তার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হলে কী হয় সাইন স্কোয়ার থিটা, আর এখানে থিটা মানে 43 ডিগ্রি আছে, লিখলাম। আচ্ছা সাইন 43 সাইন 65, আর এখানে দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কী হয় কট থিটা, তার মানে কট 65 আসবে, আর সেই কট 65-কে আমরা লিখতে পারি যে কস 65 বাই সাইন 65, সরাসরি লিখলাম, তোমরা একটু ভেঙে লিখবে একটা স্টেপ, ঠিক আছে। প্লাস এখানে দেখো সাইন 65 কেটে গেলে করে থাকে কত কস 65 আর কস 47 হলো, বাই এখানে দেখো কস 65 গুণ সাইন স্কোয়ার 43, রুটের বাইরে আসলে কি হবে সাইন 43, দুটো থেকে একটা বেরিয়ে আসবে। আচ্ছা এখানে দেখো সাইন 65 বাদ চলে যাচ্ছে, তাহলে উপরে সাইন 43 কস 65, তো দুজনের মধ্যে থেকে কস 65 আছে একটা কমন নিয়ে নাও, তো কস 65 কমন নিলে পড়ে থাকবে কি সাইন 43 প্লাস কস 47, আচ্ছা সরি এখানে সাইন স্কোয়ার থিটা আছে একটা হয়ে যাবে, এটা রুটের বাইরে বেরিয়ে আসছে তো একটা হবে, দুইটা হবে না, স্কোয়ারটা হবে না, নিচে কস 65 ইন্টু সাইন 43, তাহলে 65 কস 65 কেটে গেল, তাহলে সাইন 43 আর এখানে সাইন 43 আর এখানে পড়ে আছে এইটা, তাহলে আমরা চেঞ্জ করে দিই যে কোনো একটাকে, সবগুলো 47 এটাকে চেঞ্জ করে দিই, অর্থাৎ লিখতে পারি সাইন 43 প্লাস কস 47কে এইভাবে লিখছি দেখো কস 90 ডিগ্রি মাইনাস 43, কারণ 43 আর 47 যোগ করে 90 হয়, তাই জন্য আমরা 47-এর জায়গায় 90 থেকে 43 বিয়োগ লিখতেই পারি এরকম পুরোক্ষণের নিয়ম অনুযায়ী। তাহলে আসছে কত দেখো সাইন 43 প্লাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কী হয় সাইন থিটা হয়, অর্থাৎ সাইন 43 ডিগ্রি হয়ে যাবে, নিচে সাইন 43, তাহলে উপরে হলো 2 সাইন 43 ডিগ্রি আর নিচে একটা সাইন 43 ডিগ্রি, তো সাইন 43 শেখা গেল, উত্তর এলো 2, ব্যাস হয়ে গেল উত্তর আমাদের এটাই। পরে কোশ্চেন দেখো 9 কোসেক স্কোয়ার আলফা প্লাস 25 সাইন স্কোয়ার আলফার সর্বনিম্ন মান বের করতে বলেছে, তো ঠিক আছে সর্বনিম্ন মান আমরা বের করবো, কীভাবে করবো দেখতে দেখো, এটাকে লিখতে পারি 3 কোসেক আলফা তার হোল স্কোয়ার, আর এটাকে লিখতে পারি 5 সাইন আলফা এর হোল স্কোয়ার, নেওয়ার পরে আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিসের সূত্র করবো মাইনাসের সূত্র করবো, কারণ আমার বাইরে প্লাস দরকার, তাই জন্য আমরা লিখতে পারি 3 কোসেক আলফা মাইনাস 5 সাইন আলফা এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখছি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2b, তোমরা ভালো করে জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুখানা সূত্র হয়, দেখো একটা হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আরেকটা হয় কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তো আমরা এক্ষেত্রে এই সূত্রটাকে লিখছি, কেন লিখছি আমি বলছি দেখো 2a মানে কি 3 কোসেক আলফা ইন্টু বি মানে 5 সাইন আলফা, দেখো এটা এ রুটের ভিতরে এই স্কোয়ারের ভিতরে যেটা আছে আর এটা হচ্ছে বি, তো সেটা লিখলাম, তাহলে এই পার্টটা যেরকম আছে থাকলো সেম যেরকম হচ্ছে থাক এর হোল স্কোয়ার, আর এখানে দেখো 3 দুগুণে 6 5 30, আর কোসেক আলফাটাকে লিখতে পারি 1 বাই সাইন আলফা গুণ এখানে সাইন আলফা, তো সাইন আলফা কেটে গেল, তখন আলটিমেটলি কী দেখতে পাচ্ছ এখান থেকে 3 কোসেক আলফা মাইনাস 5 সাইন আলফা এর হোল স্কোয়ার প্লাস 30 এটা রয়েছে, তাই তো, অর্থাৎ তুমি কি দেখছো এখানে একটা হোল স্কোয়ার টার্ম রয়েছে একটা 30 রয়েছে, এখন এই যে হোল স্কোয়ার টার্ম রয়েছে এর মান কত, যে কোনো বর্গ সংখ্যার মান অল টাইম তার ক্ষুদ্রতম মান, যে কোনো বর্গ সংখ্যার ক্ষুদ্রতম মান কিন্তু 0 হয়, তোমার মনে আসতে পারে ক্ষুদ্রতম মান বলছে, কিন্তু মনে আসতে পারে যে 0 থেকে কি ক্ষুদ্রতম সংখ্যা হয় না, -1 -2 -3 হয় না, হ্যাঁ হতেই পারে, 3 কোসেক আলফা মাইনাস 5 সাইন আলফার মান হতেই পারে নেগেটিভ, কিন্তু যখনই তার পাওয়ার স্কোয়ার রয়েছে তখন সেই নেগেটিভ নাম্বারটা হয়ে যাবে কিন্তু পজিটিভ, ক্লিয়ার, ওকে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে যদি সেটা পজিটিভ হয় তাহলে সেটা 0 বা 0 থেকে বড় এরকম কিছু হবে, তো আমার দরকার কি সর্বনিম্ন মান, তো
আমি সর্বনিম্ন মান নিশ্চয়ই শূন্যর পরে 1 নেবো না, 2 নেবো না, 3 নেবো না, আমার সর্বনিম্ন মান মানে 0 নেব, সবথেকে ছোটো মান যেহেতু। আর নেগেটিভ তো হতে পারে না, তো নেগেটিভের পরে সবথেকে ছোটো মান কোনটা আসবে? 0 আসবে, তারপর থেকে তো 1 2 3 4 করে বাড়তে থাকছে, তাই না? তাহলে 0 সবথেকে ছোটো মান, তাহলে এটা 0, তার সঙ্গে আরও 30 তো নিতেই হবে, কারণ এখানে +30 রয়েছে। তার মানে আল্টিমেটলি এই পুরো যে অঙ্কটার সর্বনিম্ন মান কোনটা আসবে? এটা আসবে। তো এটা সলভ করলে কী আসবে? 30ই তো আসবে। তাহলে এর মান সর্বনিম্ন মান কত হবে? 30 হবে। সেটাই উত্তর আমাদের। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। আর এটা আমাদের এই পার্টের লাস্ট কোশ্চেন। tan স্কোয়ার π/4, তো tan π/4 এর মান, π/4 মানে কি? tan 45, তো tan 45 এর মান কত হয়? tan 45 মান হয় 1, তাই তো? তাহলে tan 45 এর মান হবে 1, তো তার হোল স্কোয়ার হয়েছে, গুণ sin π/3, π/3 মানে কত? পাই মানে 180 কে 3 দিয়ে ভাগ করলে হবে কত? 60, তাহলে sin 60 মান কত? √3/2, ঠিক আছে, গুণ এখানে আছে tan π/6, পাই মানে কত? 180 কে 6 দিয়ে ভাগ করলে হবে কত? 30, ঠিক আছে, তাহলে tan 30 মান কত হবে? 1/√3 ইন্টু tan, ঠিক আছে। এবার tan স্কোয়ার π/3 আছে, তো tan π/3, পায়ের মান 180 কে 3 দিয়ে ভাগ করলে হবে কত? 60, তার tan 60 মান কি হয়? √3 হয়। এবার যেহেতু এখানে tan স্কোয়ার আছে, তার মানে এক্ষেত্রেও এখানে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখানে মান নির্ণয় করতে বলে, এক সেকেন্ড, এটা মান নির্ণয় নয়, এটা অ্যাকচুয়ালি প্রমাণ করো হবে, এটা প্রমাণ করা হবে, ঠিক আছে, এটা প্রমাণ করো, ঠিক আছে। তাহলে আমরা সেক্ষেত্রে LHS দিয়ে অঙ্কটা স্টার্ট করি আর প্রমাণ করে দেখাবো 1 পূর্ণ 1 2 আসছে কিনা। দেখো 1 স্কোয়ার মানে 1 হবে, এখানে √3 আর √3 কেটে যাবে, তার মানে আলটিমেটলি এখান থেকে পড়ে আছে 1 2 গুণ এখানে √3 স্কোয়ার করলে হবে কত? 3, তার মানে 3 2 আসছে, আর 3 2 মানে কত হয়? 1 পূর্ণ 1 2, তো এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল RHS, ঠিক আছে। তো এরকম একটা সুন্দর সেটের মধ্যে এইরকম একটা ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু আনএক্সপেক্টেড একদম, তো সেক্ষেত্রে আমরা একদম ইজি অঙ্ক পেয়ে গেছি এখানে, ঠিক আছে। প্রমাণ আমাদের করতে বলেছে, আমরা প্রমাণ কিন্তু করে দিলাম, ঠিক আছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো প্রচুর পরিমাণে। আর তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি এতদিনে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, নিজেদেরকে মোটিভেট করার জন্য যথেষ্ট কমেন্ট তোমরা করেছো। আর এইভাবে সাথে থেকো সবসময়। আর খুব শীঘ্রই আমরা কিন্তু 1K সাবস্ক্রাইবার পূর্ণ করতে চলেছি। তো সবাইকে, এই ছোট্ট চ্যানেলকে, সেই ছোটো চ্যানেলের তরফ থেকে এই চ্যানেলটা তোমাদেরও, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে সাথে তোমাদেরকেও বলছি, তোমরাও এটাতে এনজয় করো, কারণ তোমরা না থাকলে এই জিনিসটা হতো না পূরণ। তো যাই হোক, আমি তো খুব খুশি, খুব তাড়াতাড়ি সেটা 1K পূর্ণ হয়ে যাবে, এবং তোমরা আগামী দিনের সাথে থাকলে এটা আরও বাড়তে থাকবে চ্যানেলটা। তো চেষ্টা করবো তোমাদের সাথে সবসময় থাকার, যেমন মাধ্যমিকের সময় আছি তেমন এইচএসের সময়ও যাতে তোমাদের সাথে থাকতে পারি, এইভাবে সলভ করতে পারি, এবং তোমরা যারা 11-এ উঠবে, তো সেই জিনিসগুলো তো তোমরা অবশ্যই আমাকে পাবে, অবশ্যই 11-12 অঙ্কগুলোকে সলিউশন আমি দেবো এরপর থেকে, ঠিক আছে। রেগুলার বেসিস আমি ক্লাস আনতে থাকবো, সুন্দর করে অ্যানিমেশন গ্রাফিক্সের থ্রু দিয়ে অঙ্কগুলোকে বোঝাবো, ঠিক আছে। আমার যতটা ক্ষমতা, আমি যতটা বোঝাতে পারি তোমাদেরকে, ততটুকুই আমি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আশা করবো তোমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে মন থেকে অনেকটা। তো ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।